যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে এক তরুণী গুরুতর একটা অভিযোগ নিয়ে পুলিশের কাছে আসে। এই অভিযোগের সূত্র ধরে তদন্তে নামতেই গোয়েন্দারা বুঝে যায় তারা এমন এক সত্যের মুখোমুখি হতে যাচ্ছেন যা কল্পনাকেও হার মানায়। তারা বুঝতে পারল তারা যা খুঁজছে তা আসলে কোনো সাধারণ অপরাধ নয়, বরং এর শিকড় ছড়িয়ে আছে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে। আর এই অপরাধের কেন্দ্রবিন্দুতে থাকা মানুষটার নাম হলো জেফ্রি এপস্টিন। Jeffrey Epstein. Who is Jeffrey Epstein? যিনি ছিলেন এমন এক মানুষ যার আঙুলের ইশারায় পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিরা উঠা বসা করত, যার ব্যক্তিগত এক দ্বীপে নিয়মিত যাতায়াত ছিল প্রভাবশালী রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাজপরিবারের সদস্য ও খ্যাতনামা বিজ্ঞানীদেরও। তার বিরুদ্ধে ওঠা শোষণের অভিযোগে 2008 সালে পুলিশ প্রথমবারের মতো জেফ্রি এপস্টিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, এত ভয়াবহ অভিযোগ থাকা সত্ত্বেও এক অদৃশ্য শক্তির ছায়ায় তিনি পেয়ে যান অবিশ্বাস্য আইনি সুবিধা। এমনকি কারাবন্দী অবস্থাতেও দিনের বড় একটি অংশ তিনি কাটাতেন নিজের অফিসে। আর তখনই বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে যে এপস্টিনের এই অস্বাভাবিক আইনি সুবিধার পেছনে ছিল বিশ্বের কিছু ক্ষমতাবান ও প্রভাবশালী ব্যক্তির হাত। এরপর 2019 সালে যখন তাকে একই অভিযোগের ভিত্তিতে দ্বিতীয়বারের মতো গ্রেফতার করা হয়, তখন সবাই অনুমান করে নিয়েছিল এপস্টিন এবার সব রহস্য ফাঁস করে দেবেন। কিন্তু তখনই ঘটল আরেক অবিশ্বাস্য ঘটনা। কারাবন্দী অবস্থায় জেলের ভেতর থেকেই উদ্ধার করা হয় জেফ্রি এপস্টিনের নিথর দেহ। Financier Jeffrey Epstein is dead. Epstein took his own life while he was behind bars. জেল কর্তৃপক্ষ জানায় এটা আত্মহত্যা, কিন্তু সঙ্গে সঙ্গে এই প্রশ্ন উঠতে শুরু করে এপস্টিন কেন এমনটা করতে যাবে। আর তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে, তবে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তির ক্ষমতা, সম্মান ও সাম্রাজ্য এক মুহূর্তেই ধসে পড়ত, কারণ তার কাছে ছিল এমন কিছু ফাইল যেগুলো জনসম্মুখে এলে বিশ্বের গণ্যমান্য মানুষদের আর কখনো মুখ দেখানোর সুযোগটাও থাকতো না। তাহলে কি সেই কারণেই এপস্টিনের মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল? দর্শক, জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো এপস্টিন ফাইল আসলে কি, বর্তমান বিশ্বে এটি কেন এতটা বিতর্কিত, আর কেন এই ফাইলকে ঘিরে বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলোতে তীব্র আলোড়ন ও সমালোচনার ঝড় উঠেছে। FBI uncovered potentially more than 1 million documents related to the Epstein investigation. এপস্টিনের কর্মজীবনের শুরুটা হয়েছিল একজন সাধারণ গণিত শিক্ষক হিসেবে। সেখানেই এক ধনী অভিভাবকের সঙ্গে তার পরিচয় হয়, যার সান্নিধ্যে তিনি একটি ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিতে যোগ দেন। আর সেই প্রতিষ্ঠানে কাজ করার সময়ই ধীরে ধীরে তার যোগাযোগ গড়ে ওঠে বিশ্বের বিলিয়নিয়ার ও প্রভাবশালী মহলের সঙ্গে। এই প্রভাবশালী মহলের মধ্যেই একজন ছিলেন লেজলি ওয়েক্সনার। ভিক্টোরিয়াস সিক্রেটের মতো বিশাল ব্র্যান্ডের মালিক এই বিলিয়নিয়ার। অনেকের মতে তিনিই ছিলেন এপস্টিনের প্রথম বড় শিকার। নিরিবিলি এবং একাকিত্বপ্রবণ এই মানুষটা সহজে কাউকে বিশ্বাস করতেন না, কিন্তু একবার যাকে বিশ্বাস করতেন তাকে দিতেন পূর্ণ আস্থা। আর ঠিক এই দুর্বল জায়গাটাকেই নিখুঁতভাবে কাজে লাগিয়েছিল এপস্টিন। ওয়েক্সনারের সান্নিধ্যে থাকার সময় এপস্টিন গভীরভাবে বুঝে নেয় ধনীদের মনস্তত্ত্ব। সে অনুধাবন করে তাদের আসল প্রয়োজনটা কি, কিভাবে তারা বিশ্বাস করে, আর কিভাবে সেই বিশ্বাসকে নিয়ন্ত্রণ করা যায়। এই বিশ্বাসের উপর ভর করেই ওয়েক্সনার তার বিশাল সম্পদের দেখভালের সম্পূর্ণ দায়িত্ব তুলে দেন এপস্টিনের হাতে। অনেকের মতে এই অগাধ সম্পদই ছিল এপস্টিনের ক্ষমতা ও প্রভাব বিস্তারের মূল চাবিকাঠি। এই অঢেল অর্থ দিয়ে এপস্টিন শুধু নিজের ব্যাংক ব্যালেন্সে বাড়াননি, তিনি গড়ে তুলেছিলেন প্রাইভেট জেট, বিলাসবহুল ম্যানশন আর সমুদ্রের মাঝখানে এক নির্জন দ্বীপ। 1998 সালে তিনি এই দ্বীপটি প্রায় $8 মিলিয়ন কিনেছিলেন। ক্যারিবিয়ান সাগরের ইউএস ভার্জিন আইল্যান্ডসের অন্তর্ভুক্ত এই দ্বীপটি ছিল 75 একরের, যার ভেতর আছে বিলাসবহুল বাংলো, গেস্ট ভিলা, 2টি সুইমিং পুল, জিম ও একটি হেলিপ্যাড। আর এই সম্পত্তিগুলোই ধীরে ধীরে পরিণত হয় বিশ্বের ক্ষমতাবানদের গোপন মিলন মেলায়।
রাজনীতিবিদ থেকে শুরু করে বিজ্ঞানী, বিলিয়নিয়ার থেকে শুরু করে রাজ পরিবারের সদস্য সবারই নিয়মিত যাতায়াত ছিল এপস্টিনের সেই দ্বীপে। আর সেই দ্বীপের নাম ছিল লিটল সেন্ট জেমস। সেখানে যাতায়াত কোনো সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব ছিল না। তবে ধনীরা চাইলে তো যে কোনো 5 স্টার রিসোর্টেই যেতেই পারতেন, আর প্রাইভেট জেটও তাদের কাছে একেবারেই স্বাভাবিক বিষয় ছিল। তাহলে প্রশ্ন হলো, কিসের টানে তারা বারবার এপস্টিনের সেই নির্জন দ্বীপে আসা যাওয়া করতেন? এপস্টিনের আতিথেয়তার আড়ালে লুকিয়ে ছিল এক সূক্ষ্ম পরিকল্পনা। অভিযোগ রয়েছে দ্বীপের প্রতিটি ঘরে, প্রতিটি কোণায় লুকানো ছিল হাই ডেফিনিশন ক্যামেরা। অতিথিরা যখন বিতর্কিত কার্যকলাপে মগ্ন থাকতেন, তার প্রতিটি মুহূর্ত গোপনে রেকর্ড করা হতো। এই তথ্য ভবিষ্যতে তাদের সামাজিক ও রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। অর্থাৎ লিটল সেন্ট জেমস ছিল এক ধরনের ডেটা কারখানা, যেখানে বিলাসিতার প্রলোভন দেখিয়ে প্রভাবশালী মানুষদের দুর্বলতাকে বন্দী করা হতো। তবে জেফ্রি এপস্টিন একা একা এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলেননি। তার এই অন্ধকার নেটওয়ার্কের মূলে ছিলেন একজন নারী, যার নাম গিজলেন ম্যাক্সওয়েল, যিনি ছিলেন এপস্টিনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী। তদন্তকারীদের মতে গিজলেনের কাজ ছিল অনেকটা ম্যানেজারের মতো। এপস্টিন এবং গিজলেনের মূল লক্ষ্য ছিল অল্প বয়সী তরুণীরা। এদের মধ্যে অনেকেই আসতো সাধারণ পরিবার থেকে, যাদের চোখ ভরা স্বপ্ন, ভালো জীবনের আকাঙ্ক্ষা আর ভবিষ্যৎ বদলে দেওয়ার আশা ছিল। গিজলেন নিজেই এই মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতেন, ধীরে ধীরে তাদের আস্থা অর্জন করতেন। মডেলিং ক্যারিয়ার কিংবা উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে তিনি তাদেরকে নিয়ে যেতেন এপস্টিনের সেই প্রাইভেট দ্বীপে। আর সেখানে সাধারণ কোনো অতিথি নয়, আমন্ত্রণ জানানো হতো শুধুমাত্র বিশ্বের প্রভাবশালী বিলিয়নিয়ার, রাজনীতিবিদ ও তারকাদের। এপস্টিনের এই দ্বীপটি ছিল এমন এক নির্জন ও সুরক্ষিত স্থান, যেখানে ব্যক্তিগত আতিথেয়তা মানে ছিল সম্পূর্ণ গোপনীয়তা। সেখান থেকে কোনো খবর বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ছিল। আর ঠিক এই কারণেই বিশ্বের নামি দামি মানুষেরা বারবার ছুটে আসতেন এই দ্বীপে। কিন্তু এপস্টিন ভালোভাবেই জানতেন, টাকা দিয়ে হয়তো মানুষ কেনা যায়, কিন্তু গোপন তথ্য দিয়ে যে কাউকে আজীবন হাতের পুতুল বানানো সম্ভব। এ কারণে সে নির্জন দ্বীপে কি কি বিতর্কিত কর্মকাণ্ড হতো আর কারা সেখানে নিয়মিত যাতায়াত করত, সবকিছুই সযত্নে রেকর্ড করা হতো। প্রত্যেক মুহূর্তের ভিডিও, প্রত্যেক আচরণের ডকুমেন্টেশন, এটাই ছিল তার প্রকৃত ক্ষমতার উৎস। তবে এপস্টিন ধরা পড়ার পর আদালতের নির্দেশে সেই গোপন নথিগুলো উন্মোচনের চেষ্টা করা হয় এবং সেখানে এমন কিছু নাম উঠে আসে যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দেয়। কিন্তু মনে রাখা জরুরি, নথিতে নাম থাকা মানেই সরাসরি অপরাধে যুক্ত থাকার প্রমাণ নয়। অনেক ক্ষেত্রে তারা শুধু এপস্টিনের পরিচিত বা ব্যবসায়িক সহযোগী ছিলেন। মনে করা হয় এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর নামও উঠে এসেছে। নথিপত্র এবং ফ্লাইট রেকর্ড অনুযায়ী তারা বিভিন্ন সময়ে এপস্টিনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছেন কিংবা তার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজ পরিবারের সদস্য হওয়ার কারণে প্রিন্স অ্যান্ড্রুর সংশ্লিষ্টতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে, যা নিয়ে তিনি পরবর্তীতে প্রকাশ্য আইনি লড়াইয়েরও সম্মুখীন হন। এছাড়াও ধারণা করা হয় বিল গেটস এবং ইলন মাস্কের নামও এই আলোচনায় রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিল গেটস বিভিন্ন সময়ে এপস্টিনের সাথে দেখা করেছিলেন মূলত দাতব্য কাজের ফান্ড সংগ্রহের উদ্দেশ্যে। যদিও পরবর্তীতে গেটস নিজেই এই পরিচয়কে তার জীবনের একটি বড় ভুল হিসেবে স্বীকার করেছেন। এমনকি এই রহস্য নিয়ে একসময় মুখ খুলেছিলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট একটি পোস্টে তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন, ওয়্যার আর দ্য এপস্টিন ফাইলস, অর্থাৎ সেই গোপন ফাইলগুলো কোথায়?
কিন্তু রহস্যজনকভাবে পোস্টটি করার কিছুক্ষণ পরেই ইলন মাস্ক নিজেই সেটি মুছে ফেলেন। আর এই ঘটনায় নতুন করে প্রশ্ন তোলে, এপস্টিন ফাইল আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে, যে ফাইল নিয়ে কথা বলার সাহস ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিও হারিয়ে ফেলেছিলেন। তবে এই ফাইলগুলোতে শুধু ডোনাল্ড ট্রাম্প বা বিল গেটসের নামই নয়, তদন্তের নথি অনুযায়ী সেখানে উঠে এসেছে আরও বহু নাম, বিখ্যাত বিজ্ঞানী, প্রভাবশালী রাজনীতিবিদ এবং ক্ষমতাধর ব্যবসায়ী, যাদের অনেকেই আজ জনসাধারণের প্রশ্নের মুখে। তদন্তকারীদের ধারণা, এপস্টিন এই বিশাল নেটওয়ার্কটি গড়ে তুলেছিলেন নিছক বন্ধুত্বের জন্য নয়, বরং এটিই ছিল তার সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ। অর্থাৎ ভবিষ্যতে কোনো আইনি ঝুঁকিতে পড়লে এই প্রভাবশালী সম্পর্কগুলোর প্রভাব খাটিয়ে নিজেকে বাঁচিয়ে নেওয়ার এক সুপরিকল্পিত ব্যবস্থা। কিন্তু শেষ রক্ষা আর হলো না। 2019 সালে এপস্টিন যখন দ্বিতীয়বারের মতো ধরা পড়েন, তখন এফবিআই অত্যন্ত গোপনীয়তার সাথে নিউ ইয়র্কের ম্যানহাটনে তার বিলাসবহুল বাড়িতে অভিযান চালায়। সেই অভিযানে এফবিআই যা খুঁজে পায় তা ছিল অকল্পনীয়। বাড়িটি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ হার্ড ড্রাইভ, শত শত সিডি আর ডেটা স্টোরেজ ডিভাইস। এই ডিজিটাল ডিভাইসগুলোতে ছিল হাজার হাজার ভিডিও ফুটেজ আর ছবি। তদন্তকারীদের মতে এই হার্ড ড্রাইভগুলোই ছিল এপস্টিনের সবচেয়ে বড় অস্ত্র। তবে যখনই মনে করা হচ্ছিল যে এবার সত্য ফাঁস হবে, ঠিক তখনই ঘটে যায় ইতিহাসের অন্যতম একটি ট্র্যাজেডি, যা আজও এক অমীমাংসিত রহস্য। 2019 সালের 10ই আগস্ট ম্যানহাটানের অত্যন্ত সুরক্ষিত মেট্রোপলিটন কারেকশন সেন্টার থেকে উদ্ধার করা হয় জেফ্রি এপস্টিনের নিথর দেহ। News from the Manhattan Correctional Center over the weekend regarding Jeffrey Epstein. সরকারি নথিতে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও ঠিক সে মুহূর্ত থেকেই শুরু হয় এক গভীর ধোঁয়াশা। সাধারণ মানুষ থেকে শুরু করে ফরেনজিক বিশেষজ্ঞরাও প্রশ্ন তোলেন, জেল কর্তৃপক্ষটা যেমনটা জানিয়েছে, ঘটনা কি আসলেই তেমন ছিল, নাকি এটা ছিল এক বিশাল সত্যকে চিরতরে আড়াল করার জন্য এক সুপরিকল্পিত নীল নকশা। কারণ সেই ঘটনাটিকে ঘিরে সবচেয়ে বড় রহস্য তৈরি হয় সিসিটিভি ফুটেজ নিয়ে। জেলের সেই নির্দিষ্ট করিডোরের ফুটেজ যখন খতিয়ে দেখা হয়, তখন দেখা যায় অত্যন্ত গুরুত্ব মুহূর্তের প্রায় 1 মিনিটের ফুটেজ রহস্যজনকভাবে গায়েব। জেল কর্তৃপক্ষের দাবি ছিল এটা একটি কারিগরি ত্রুটি, কিন্তু প্রশ্ন ওঠে, পুরো জেলের সব ক্যামেরা ঠিক থাকলেও ঠিক এপস্টিনের সেলের সামনের ক্যামেরাটাই কেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিল? এটা কি আসলেই কাকতালীয় নাকি নিছক ষড়যন্ত্র? এই প্রশ্নগুলো আজও বিশ্ববাসীকে তাড়িয়ে বেড়ায়। রহস্য এখানেই শেষ নয়। ময়নাতদন্ত রিপোর্টেও কিছু অস্বাভাবিক চিহ্নের উল্লেখ রয়েছে। সেই রাতে সেলের সামনে দাঁড়িয়ে থাকা গার্ডদের আচরণও কিছুটা অস্বাভাবিক হিসেবেই রিপোর্ট করা হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিভিন্ন তদন্ত পরিচালিত হয়। আর এই সব তথ্য পুরো ঘটনাটিকে আরো জটিল করে তোলে। দর্শক, এপস্টিন যদি আজ বেঁচে থাকতেন, তাহলে হয়তো আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি সমস্ত কিছু ফাঁস করে দিতেন। জেফ্রি এপস্টিন হয়তো এখন এই পৃথিবীতে নেই, কিন্তু তিনি রেখে গেছেন এমন কিছু ভয়ঙ্কর তথ্য যেগুলো এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর এই অজস্র গোপন তথ্যের ভান্ডারই আজ ইতিহাসে পরিচিত হয়ে আছে এপস্টিন ফাইলস নামে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এই ফাইলগুলো ছিল একটি ট্রাম্প কার্ড। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতা এলে এই গোপন ফাইলগুলো তিনি জনসম্মুখে আনবেন। Would you declassify the Epstein files? Yeah, I would. কিন্তু নির্বাচনে জেতার পর তিনি আর সে কথা রাখেননি। তবে জনগণের দীর্ঘদিনের দাবি এবং বিচার বিভাগীয় চাপে শেষ পর্যন্ত এই নথির কিছু অংশ জনসম্মুখে আসতে শুরু করে। কয়েক দফায় প্রকাশিত এই ফাইলগুলোতে অসংখ্য প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসলেও একটা বড় অংশ রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে। উদ্ধার করা সেই হাজার হাজার ছবি এবং কয়েকশো ঘন্টার ভিডিও ফুটেজ এখনো প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষের দাবি, এই তথ্যগুলো অত্যন্ত সংবেদনশীল এবং এতে এমন অনেক ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা জড়িত যারা সরাসরি কোনো অপরাধের সাথে যুক্ত নন। তদন্তকারীদের হাতে আজও এমন সব তথ্য রয়েছে যা হয়তো কোনোদিন সাধারণ মানুষের সামনেই আসবে না। তবে যতটুকু সত্য অংশ সামনে এসেছে তাই পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
কিন্তু পর্দার আড়ালে রয়ে যাওয়া বাকি অংশটুকু কি কোনোদিনও আলো দেখবে, নাকি এটি ক্ষমতার অলিগলিতে চিরদিনের জন্য হারিয়ে যাবে? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। সেই সাথে এমনই অজানা ও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন। ধন্যবাদ। গল্পটির জন নামের